আমার জীবনে চাইতে ওর জীবনে মূল্য আমার কাছে অনেক। যদি আপনারা আমার লোক হয়ে থাকেন তাহলে দয়া করে কেউ গালি দিলেও একটা সাউন্ড করবেন না। নির্বাচন মানেই অনিশ্চয়তা, কিন্তু সেই অনিশ্চয়তা যখন মৃত্যুর রূপ নেয় তখন আইনি জটিলতা বাড়ে। শেরপুর ৩ আসনের জামায়াতে ইসলামীর বৈধ প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন। এই মৃত্যুর ফলে এই আসনের লক্ষ লক্ষ ভোটারের মনে এখন একটাই প্রশ্ন, এখন কি হবে? ভোট কি হবে নাকি বাতিল হবে? বাতিল হলে আবার কখন ভোট হবে? শুধু শেরপুরই নয়, এই ঘটনা আমাদের একটি বিশাল হাইপোথিসিস বা কাল্পনিক সংকটের সামনে দাঁড় করিয়ে দিয়েছে। ধরুন, জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের আসনের একজন প্রার্থী মারা গেলেন, তাহলে এই আসনের নির্বাচনও বন্ধ হয়ে গেল। তাহলে কি ডক্টর শফিকুর রহমান প্রধানমন্ত্রী হতে পারবেন? তার ভবিষ্যৎ আসলে তাহলে কি? আজকের পর্বে আমরা দেখার চেষ্টা করব আরপিও 1972 বা গণপ্রতিনিধিত্ব আদেশ আসলে কি বলছে এবং প্রার্থীর মৃত্যু কিভাবে সরকার গঠনের পুরো ছককে উল্টে দিতে পারে। চলুন আইনের পাতা থেকেই উত্তর খোঁজা যাক। প্রথমেই শেরপুরের ঘটনাটি আইনের চোখে দেখুন। বাংলাদেশের নির্বাচনী বাইবেল হল রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল অর্ডার, অর্থাৎ আরপিও 1972। এর আর্টিকেল 17-এ স্পষ্টভাবে বলা হয়েছে, যদি মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের পর এবং ভোট গ্রহণের আগে কোনো বৈধ প্রার্থী মারা যান, তবে রিটার্নিং অফিসার তাৎক্ষণিকভাবে ওই আসনের নির্বাচন পুরোপুরি বন্ধ ঘোষণা করবেন। ঠিক আজ যেমন শেরপুর ৩ আসনে ঘটল। আগামী 12 ফেব্রুয়ারি সেখানে ভোট হবে না। তাহলে ভোট কবে হবে? নির্বাচন কমিশন ওই নির্দিষ্ট আসনের জন্য ফ্রেশ শিডিউল বা নতুন তফসিল ঘোষণা করবেন। এখানে মজার বিষয় হলো, যারা ইতিমধ্যেই প্রার্থী ছিলেন তাদের নতুন করে মনোনয়নপত্র জমা দিতে হবে না, তবে নতুন কেউ চাইলে প্রার্থী হতে পারবেন। ইতিহাস সাক্ষী, 2024 সালের নির্বাচনের নওগাঁ 2 আসনের স্বতন্ত্র প্রার্থী আমিনুল ইসলামের মৃত্যুতে ঠিক এভাবেই ভোট পিছিয়ে গিয়েছিল এবং পরে 12 ফেব্রুয়ারি আলাদাভাবে তার ভোট নেওয়া হয়েছিল। এবার আসুন সেই বড় প্রশ্নে। ধরুন, জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান ঢাকা 15 বা কোনো একটি বড় আসনে দাঁড়িয়েছেন। নির্বাচনের 3 দিন আগে ওই আসনে তার প্রতিদ্বন্দ্বী কোনো প্রার্থী মারা গেলেন। আইন অনুযায়ী ওই আসনের ভোট স্থগিত হয়ে যাবে, কিন্তু সারা দেশে ভোট হলো। জামায়াতে ইসলামী ধরে নিলাম 151টি আসন পেয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলো। এখন প্রশ্ন হলো, দল তো জিতে গেল, কিন্তু দলের প্রধান তো এমপি হতে পারেননি, কারণ তার আসনে তো ভোটই হয়নি। এই অবস্থায় ডাক্তার শফিকুর রহমান কি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে পারবেন? অনেকেই ভাবেন পারবেন হয়তো, কিন্তু উত্তর হলো তিনি কিন্তু এখন পারবেন না। কেন পারবেন না? সংবিধানের কোন ধারা তাকে আটকে দিচ্ছে? চলুন আলোচনা করা যাক। সংবিধানের 53 নম্বর অনুচ্ছেদ এখানে সবচেয়ে বড় বাধা। যদি জামাত সরকার গঠন করে আর আমির এমপি না হন, তবে কে দেশ চালাবে? তারেক রহমানের ক্ষেত্রেও এই একই নিয়মটি প্রযোজ্য হবে। 53 নম্বর অনুচ্ছেদটিতে স্পষ্ট করে বলা আছে, রাষ্ট্রপতি এমন ব্যক্তিকে প্রধানমন্ত্রী নিয়োগ করবেন যিনি সংসদ সদস্য বা সংসদ সদস্যের সংখ্যাগরিষ্ঠের আস্থাভাজন বলে তার নিকট প্রতীয়মান হবে। লক্ষ্য করুন, এখানে সংসদ সদস্য বা মেম্বার অব পার্লামেন্ট শব্দটি বাধ্যতামূলক। অর্থাৎ জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান বা বিএনপির তারেক রহমান যতই দলের প্রধান হন না কেন, যদি তাদের আসনের ভোট স্থগিত হয়ে যায় এবং তারা শপথ না নেন, তবে তারা কাগজে কলমে এমপি নন। আর এমপি না হলে প্রধানমন্ত্রী হওয়ার দরজা সংবিধান অনুযায়ী পুরোপুরি বন্ধ। অনেকেই প্রশ্ন করেন, কিন্তু কেন? টেকনোক্র্যাট কোটায় তো মন্ত্রী হওয়া যায়। অর্থাৎ নির্বাচিত এমপি না হয়েও টেকনোক্র্যাট কোটায় মন্ত্রী হওয়া যায়। তাহলে প্রধানমন্ত্রী কেন নয়? এখানেই সংবিধানের সূক্ষ্ম প্যাচ রয়েছে। সংবিধানে 56(2) নম্বর অনুচ্ছেদ অনুযায়ী মন্ত্রিসভার 10% সদস্য এমপি না হয়েও মন্ত্রী হতে পারবেন, কিন্তু প্রধানমন্ত্রী হতে পারবেন না। প্রধানমন্ত্রী হলেন হেড অব দ্য গভর্নমেন্ট বা সরকার প্রধান। সংবিধান প্রণেতারা তাকে অবশ্যই জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত প্রতিনিধি হওয়ার শর্ত জুড়ে দিয়েছেন। সহজ কথায়, আপনি এমপি না হয়ে স্বাস্থ্যমন্ত্রী বা অর্থমন্ত্রী হতে পারবেন, কিন্তু এমপি না হয়ে প্রধানমন্ত্রী হতে পারবেন না। এই নিয়মটি গণতন্ত্রের অ্যাকাউন্টেবিলিটি বা জবাবদিহিতা নিশ্চিত করার জন্যই রাখা হয়েছে। রাজনীতিতে কোনো রাস্তাই আসলে বন্ধ থাকে না। যদি এমন পরিস্থিতি আসলেই তৈরি হয়, তবে দলগুলো কি করবে? এর উত্তর হলো,
পলিটিক্যাল বাইপাস সার্জারি। ধাপগুলো একটু লক্ষ্য করুন। প্রথমত, তাদেরকে অন্তর্বর্তী নেতা নির্বাচন করতে হবে। জামাত বা বিএনপি নির্বাচিত এমপিরা জরুরি বৈঠক করবেন এবং দলের দ্বিতীয় শীর্ষ কোনো নেতাকে, যেমন সেক্রেটারি জেনারেল বা সিনিয়র কোনো নেতা, তাকেই সংসদীয় দলের নেতা নির্বাচন করবেন, অর্থাৎ তাকে প্রধানমন্ত্রী বানাবেন। এবং দ্বিতীয় ধাপটি হল উপনির্বাচন হওয়া পর্যন্ত অপেক্ষা করা। ইতিমধ্যে নির্বাচন কমিশন ওই স্থগিত হওয়া আসনে, অর্থাৎ আমিরের যদি সেই আসনে ভোট না হয়ে থাকে, সেটিতে নতুন করে ভোটের ব্যবস্থা নেবেন। এর পরের ধাপটি হল ক্ষমতা হস্তান্তর। আমির বা দলীয় প্রধান যদি সেই নির্বাচনে জিতে আসতে পারেন, তবে তিনি এমপি হিসেবে শপথ নিবেন। এরপর বর্তমান প্রধানমন্ত্রী পদত্যাগ করবেন এবং রাষ্ট্রপতি তখন দলীয় প্রধানকে আবার নতুন করে প্রধানমন্ত্রী নিয়োগ দিবেন, অর্থাৎ জামাতে আমিরকে তখন আবার নতুন করে প্রধানমন্ত্রী নিয়োগ দেয়া সম্ভব হবে। সুতরাং নির্বাচন স্থগিত হলেও কিন্তু প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা আবার থেকেই যাচ্ছে। ইতিহাসে আমরা দেখেছি অনেক দেশে বা আমাদের দেশেও উপনির্বাচনে জিতে এসে পরে বড় পদ নেওয়ার নজির আছে। একে বলা হয় ট্যাকটিক্যাল ট্রানজিশন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ক্ষেত্রেও বিষয়টি ইন্টারেস্টিং। তিনি যদি কোনো আসনে নির্বাচন করেন এবং সেই আসনের কোনো প্রার্থীর মৃত্যুতে ভোট স্থগিত হয়ে যায়, তবে তিনিও তাৎক্ষণিকভাবে প্রধানমন্ত্রী হতে পারবেন না। তাকেও এই একই প্রক্রিয়ায়, অর্থাৎ অন্য কাউকে আগে প্রধানমন্ত্রী বানিয়ে পরে নিজে দায়িত্ব নিতে হবে। আর তিনি যদি নির্বাচিত না হন, তবে তো প্রশ্নই আসে না, কারণ বাংলাদেশের সংবিধান অনুযায়ী অনির্বাচিত ব্যক্তির প্রধানমন্ত্রী হওয়ার কোনো সুযোগ নেই। শুধুমাত্র তত্ত্বাবধায়ক সরকারের ক্ষেত্রে এই ধরনের বিধান রয়েছে, কিন্তু এখন এটি সংবিধানেই নেই। শেরপুর 3 আসনের প্রার্থীর মৃত্যু আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল রাজনীতিতে লাইফ এবং ল কতটা অনিশ্চিত। সংবিধানের এই নিয়মগুলো হয়তো জটিল মনে হতে পারে, কিন্তু এগুলোই গণতন্ত্রের রক্ষা কবচ, যাতে কেউ জনগণের ভোট ছাড়া পেছনের দরজা দিয়ে দেশের সর্বোচ্চ ক্ষমতায় বসতে না পারে। প্রিয় দর্শক, পুরো বিষয়টা যদি 1 মিনিটে সামারি করি, তাহলে সমীকরণটা দাঁড়ায় অনেকটা সাপলুডু খেলার মতো। শেরপুর 3 আমাদের শিখিয়ে দিল ভোটের আগে প্রার্থীর মৃত্যু মানেই গেম পজ বা নির্বাচন স্থগিত। আর এই স্থগিত হওয়া আসনটি যদি হয় দলের প্রধানের, হোক তিনি তারেক রহমান বা ডক্টর শফিকুর রহমান, তবে দল ক্ষমতায় গেলেও তারা ব্যক্তিগতভাবে কনস্টিটিউশনাল চেকমেট খেয়ে যাবেন। কারণ সংবিধানের 56(3) অনুচ্ছেদ অনুযায়ী নো এমপি নো পিএম, অর্থাৎ এমপি হিসেবে শপথ না নেওয়া পর্যন্ত প্রধানমন্ত্রীর চেয়ারে বসা অসম্ভব। সুতরাং নির্বাচন যদি কোনো কারণে স্থগিত হয়ে যায়, তাহলে প্রধানমন্ত্রী হওয়ার জন্য সেই দলীয় প্রধানকে আবার উপনির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে। এরপর তিনি যদি সেই নির্বাচনে জিতে যান, তারপরে আবার এসে তিনি প্রধানমন্ত্রী হতে পারবেন। প্রিয় দর্শক, আইন জানুন, সচেতন থাকুন, কারণ সচেতন নাগরিকই গণতন্ত্রের আসল পাহারাদার। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় এই সাংবিধানিক নিয়ম কি সঠিক, নাকি দলীয় প্রধানের জন্য বিশেষ ছাড় থাকা উচিত? কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর আপনার রাজনীতি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। না 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 ভাই, আমার জীবনের চাইতে ওর জীবনের মূল্য আমার কাছে অনেক বেশি।